প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং লকডাউন ভালোভাবে মেনে চলছো। আজকে ক্লাস 10-এর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু লেসনটি পড়াবো। তার আগে তোমাদেরকে একটু বলি, তোমরা আমার ভিডিওগুলি পুরোপুরি দেখবে, ভিডিও লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। তার সাথে তোমাদেরকে একটা কথা বলি, যে পুরনো ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলোও তোমরা বারবার রিপিট করবে, কেননা পড়াশোনাতে রিপিটেশনটা প্রয়োজন। তোমরা যেমন কোনো টেক্সট পড়া হলে সেটাকে রিভিশন দাও, সেই রকম এই ভিডিওগুলি যদি তোমরা বারবার দেখো তাহলে তোমাদের রিভিশন হয়ে যাবে। তো আজকে শুরু করব দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। লিখেছেন নয়নতারা সেহগল। আগে লেখিকা পরিচিতি সম্পর্কে কিছু বলি, তারপর তোমাদেরকে টাইটেল এবং সোর্স এই সমস্তগুলি নিয়ে বলবো। নয়নতারা সেহগলকে তোমরা অনেকেই চেনো। কিছুদিন আগে তিনি খবরের শিরোনামে এসেছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার ফিরিয়ে দেওয়ার জন্য। কী কারণে ফিরিয়ে দিয়েছিলেন সে বিতর্কে আমি যাব না, যদিও বিতর্কিত বিষয়, কিন্তু ওনার জীবনী সম্পর্কে একটু বলবো। যে কথাটি বললে তোমরা ওনাকে সহজেই চিনতে পারবে সেটি হলো, তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ভাগ্নি। নয়নতারা সেহগল 1927 সালে জন্মগ্রহণ করেন। মায়ের নাম ছিল বিজয়লক্ষ্মী পণ্ডিত এবং বাবার নাম ছিল রঞ্জিত সীতারাম পণ্ডিত। তো ছোটবেলায় ওনার সমস্ত সময় গান্ধী পরিবারের সাথে কেটেছে। উনি খুব কাছ থেকে গান্ধীজিকে দেখেছিলেন এবং গান্ধীজির মৃত্যু পর্যন্ত গান্ধীজির সাথে ছিলেন। ওনার বাবা সীতারাম পণ্ডিত একজন বিদগ্ধ পণ্ডিত ছিলেন। তোমরা রাজতরঙ্গিনী গ্রন্থের নাম শুনেছ, যেখানে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায়। তো তিনি সেই সংস্কৃত ভাষায় লেখা রাজতরঙ্গিনী গ্রন্থকে ইংরাজিতে অনুবাদ করেন। নয়নতারা সেহগল পোস্ট কলোনিয়াল লেখকদের মধ্যে একজন অন্যতম লেখিকা। তার অনেকগুলি নভেল আছে। 1986 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান এবং যে বইটির জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান সেটি হলো রিচ লাইক আস। ইন্দিরা গান্ধীর সাথে ওনার খুব সুসম্পর্ক ছিল। তোমাদের এই যে টেক্সটটি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নেওয়া হয়েছে প্রিজন অ্যান্ড চকোলেট কেক গ্রন্থ থেকে, যেটি 1954 সালে লেখা হয়েছে। এই উপন্যাসটিতে উনি ওনার ছোটবেলার জীবন, গান্ধীজির সাথে সাহচর্য, গান্ধীজির বিশ্বাস, আদর্শ এগুলিকে তুলে ধরেছেন। এ বইয়েরই এক কাহিনীতে আছে যে গান্ধী পরিবার তখন ভারতের সবথেকে প্রভাবশালী পরিবার ছিল, তাই ব্রিটিশ পুলিশ কখনো কখনো পরিবারের সদস্যদের গ্রেপ্তার করতে আসতো। এই বইয়েতেই তিনি লিখেছেন সেই সময় নাকি পুলিশের সামনে কারো কাঁদার পারমিশন ছিল না। জওহরলাল নেহেরুর প্রভাব এই লেখিকার উপর ভীষণভাবে পড়েছিল। তিনি পণ্ডিত নেহেরুর কাছ থেকে অনেক কিছু শিখেছেন। যাই হোক, আমরা এবার সরাসরি টেক্সটে আসি। টেক্সটির নাম হলো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। বাপু বলে ভারতবর্ষের একজনকেই ডাকা হয়। তোমরা জানো কে? মহাত্মা গান্ধী, যার পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। তিনি এত বেশি জনপ্রিয় নেতা ছিলেন, সমস্ত ভারতবাসীরা তাকে আদর করে বাপু ডাকত এবং সেই সময়কার বেশিরভাগ ভারতবাসী গান্ধীজিকে সুপার হিরোর সাথে তুলনা করতেন। তারা ভাবতেন ভারতবর্ষ থেকে যদি ব্রিটিশদেরকে কেউ উৎখাত করতে পারে, একমাত্র গান্ধীজি করতে পারে। এই বিশ্বাস সমস্ত ভারতবাসীর মধ্যে ছিল।
কিন্তু তিনি যখন মারা যান, একটু ভাবো, যে লোকটিকে আপামর ভারতবাসী ভালোবাসতেন, এখনো বাসেন, সেই লোকটিকে যখন হত্যা করা হয় তখন ভারতবাসীর মনের অবস্থা কি হতে পারে? তিনি প্রতিটি ভারতবাসীর মনের মণিকোঠায় ছিলেন। তাহলে তিনি যখন মারা গেছেন, সেই ভারতবাসীরা কি রিয়াকশন দেবে বা কি করবে, সেটাই এই টেক্সটে আছে। চলো এবার টেক্সট শুরু করি। তোমাদেরকে আমি বলেছি, আমি যখন টেক্সট পড়ব তোমরা তোমাদের টেক্সট বইটি পাশে রাখবে এবং সেটিও একসাথে দেখে যাবে। পাসিং অ্যাওয়ে কথাটির অর্থ হলো মারা যাওয়া। ডাই, DIE। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. I কে এখানে? আই হলেন নয়নতারা সেহগল নিজে। তিনি কি করছিলেন? 1948 সালের 30শে জানুয়ারি তিনি সন্ধ্যাবেলায় বাড়িতে চা খাচ্ছিলেন। সেই সময় বিড়লা হাউস থেকে একটি দরকারি টেলিফোন কল এলো। একটু ভাবো, 1948 সাল মানে ভারতবর্ষ সবেমাত্র স্বাধীন হয়েছে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজিকে একটি প্রার্থনা সভায় যাবার পথে গুলি করা হয়েছে। শট কথাটির অর্থ হলো গুলি করা। I was numb with the shock as I got into the car. যখন আমি গাড়িতে চাপছিলাম সেই সময় দুঃখে আমি প্রায় বোবা হয়ে গিয়েছিলাম। নাম কথাটার অর্থ হলো কথা বলার মতো অবস্থায় না থাকা। At Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় স্বজনেরা এবং অনুগামীরা তার শরীরের চারপাশে জড়ো হয়ে আছেন। তাকে যে সবাই ভালোবাসেন, আজও ভালোবাসেন। There was silence in the room as Gandhiji breathed his last. যেহেতু ওই রুমের মধ্যে গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, পুরো রুম জুড়ে এক নীরবতা বিরাজ করছে। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. বাপুজির মৃত্যুর খবর পুরো দিল্লি জুড়ে আগুনের মতো ছড়িয়ে পড়ল। কেমন ভাবে? আগুন যদি বাতাস পায় আরো বেশি করে জ্বলে ওঠে, তো সেই রকম ভাবেই বাপুজির মৃত্যুর খবর সারা দিল্লি জুড়ে ছড়িয়ে পড়ল। Sad groups of men and women had collected around Birla House. দুঃখী পুরুষরা এবং মহিলারা তারা বিড়লা হাউসের চারপাশে এসে জড়ো হয়েছেন। Out of every window one could see a brown blur of faces. প্রত্যেক জানালা দিয়ে কেউ দেখতে পাবে একটা ধূসর বাদামি বর্ণের মুখ। মানে যারা বাপুজিকে দেখতে এসেছেন তাদের প্রত্যেকের মুখ ধূসর হয়ে গেছে, বাদামি হয়ে গেছে বাপুকে হারানোর দুঃখে। They did not make a sound. তারা কোনো শব্দ করছিল না। There was an unnatural silence. এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল সেখানে। It was as if time stood still for those few minutes. যেন মনে হচ্ছিল সময় যেন থমকে দাঁড়িয়ে গেছে। অদ্ভুত এক বর্ণনা দিয়েছেন লেখিকা। তিনিও তখন দুঃখে কাতর, কিন্তু সেই বর্ণনাটা এত সুন্দরভাবে দিয়েছেন যেন সেই ছবিগুলো আমাদের চোখের সামনে ফুটে উঠেছে। তোমরাও কল্পনা করতে পারো। The people were too stunned to speak
in the beginning. লোকেরা শুরুতে কথা বলার মতো অবস্থায় ছিল না, এক কথায় তারা শোকে পাথর হয়ে গিয়েছিল। Later they clamored widely, shouting and crying. তারপরে তারা দাবি করছিল পাগলের মতো, চিৎকার করছিল জোরে জোরে এবং কান্নাকাটি করছিল। They jostled one another in a stampede to break into the house. তারা একে অপরকে ধাক্কাধাক্কি করছিল এবং প্রায় কিছু লোকের পায়ে চাপা পড়ে যাবার মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছিল, কারণ তারা জোর করে বাড়ির ভিতরে প্রবেশ করতে চাইছিল। ব্রেক ইনটু মানে জোর করে প্রবেশ করা, এটি ফ্রেজাল ভার্ব, এন্টার ফোর্সিবলি। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তারা একটু শান্ত হলো যখন এটা ঘোষণা করা হলো যে গান্ধীজির দাহকার্যের পূর্বে তারা সবাই গান্ধীজিকে দেখতে পাবেন। When one is faced with the shock of a loved one's death, one whimpers. যখন কেউ প্রিয়জন মারা যায় তখন একজনের মুখ ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। হুইম্পার্স কথার অর্থ হলো ফুঁপিয়ে কেঁদে ওঠা। What will become of me now that he has left me? কিভাবে কাঁদে? আমার এখন কি হবে, সে আমায় ছেড়ে চলে গেছে। তোমরা গ্রামেগঞ্জে কেউ মারা গেলে দেখবে অনেকেই এরকম করে কাঁদেন, বিশেষ করে মহিলারা কাঁদেন, পুরুষরাও কাঁদেন, আমার কি হবে, ও আমায় ছেড়ে চলে গেছে। তো এখানে লোকেরা এভাবেই কাঁদছিল যেন বাপু তাদের নিজের বাড়ির লোক, অতি আপনজন। This was surely the question uppermost in the mind of the mourning people. এটা নিঃসন্দেহে বেশিরভাগ লোকের মনেই এ প্রশ্নটা ছিল। কোন লোকগুলি? যারা দুঃখ করছিল, যারা দুঃখে কাতর, সেই সমস্ত লোকগুলির মনে এই প্রশ্নটি ছিল। They looked like lost children. তাদেরকে হারিয়ে যাওয়া শিশুর মতো লাগছিল। It was the question in many of our hearts as we sat. আমরা যারা বসেছিলাম তাদের সকলের মনেই এই প্রশ্নটা ছিল। Still shocked and unbelieving. আমরা তখনও মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পারিনি এবং বিশ্বাস করতে পারিনি যে বাপু আর নেই। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা রেডিওর বার্তাতে শুনছিলাম যে এটা সমস্ত ভারতবাসীকে বলছে তাদের বাপু আর নেই। এরপর আসব ইউনিট 2-তে। আগে তোমাদের ইউনিট 2টা পড়িয়ে দিই, এরপর ইউনিট 1 ও ইউনিট 2 এর এক্সারসাইজ একসাথে করে দেব। Gandhiji's funeral was to take place the day after his death. গান্ধীজির মৃত্যুর পরের দিন তার দাহ কার্য হয়েছিল। Hours in advance, people lined the route the funeral procession was to follow. কয়েক ঘন্টা আগে থেকেই যে পথে বাপুর শবদাহ নিয়ে শোভাযাত্রা করা হবে সেই পথের দুধারে লোকেরা দাঁড়িয়েছিল। পদ্মজা, স্পেলিংটা তোমরা করবে পদ্মজা, মিসেস নাইডুস ডটার, মানে হলো সরোজিনী নাইডু, তার মেয়ে পদ্মজা নাইডু। স্পোক ফর আস অল when she said simply, we will walk. পদ্মজা নাইডু, যিনি মিসেস নাইডুর মেয়ে, তিনি সহজভাবে বললেন আমাদের সকলকেই যে আমরা হাঁটব। It is the last time we shall be walking with বাপু. এটা শেষবারের মতো আমরা বাপুর সাথে সবাই হেঁটে যাব। এই হেঁটে যাওয়া নিয়ে বাপুর অনেক অসাধারণ কাহিনী আছে। তিনি ডান্ডি অভিযান করেছিলেন, গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত গিয়েছিলেন।
পায়ে হেঁটে। তিনি সারা ভারতবর্ষে যত আন্দোলন করেছেন, সে অসহযোগ আন্দোলন হোক, আইন অমান্য আন্দোলন হোক বা ভারত ছাড়ো আন্দোলন হোক, সবই করেছেন তিনি পায়ে হেঁটে। তো হাঁটাটা বাপুর কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি একা হাঁটেননি, সমগ্র ভারতবর্ষকেই তার চলার পথে নিয়ে গেছেন। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজার হাজার লোক নীরবে এই শোভাযাত্রা দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাপুর শরীর একটা খোলা ট্রাকের উপর শোয়ানো ছিল এবং সেই ট্রাকটি ফুলে ভর্তি ছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার লোক কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, তারা সবাই বাপুর পা স্পর্শ করতে চাইছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, কিন্তু ওই প্রচণ্ড জনবহুল লোকের মধ্যে আগিয়ে যাওয়া অসম্ভব ছিল। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, যখন আমি ধীরে ধীরে আগিয়ে যাচ্ছিলাম আমি বুঝতে পারলাম এই দুঃখ পাওয়া লোকগুলোর মধ্যে আমি একা নই। অর্থাৎ আমি একা শুধুমাত্র দুঃখ পাইনি, সমস্ত লোকই দুঃখ পেয়েছে। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, ভারতবর্ষের সব থেকে প্রিয় জননেতার শোভাযাত্রার থেকেও এটা অনেক বেশি কিছু বড় ছিল। আই ওয়াজ অ্যামং পিপল ফর হোম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, আমি সেই সমস্ত লোকেদের মধ্যে ছিলাম যার বাপুর সাথে হেঁটে যাওয়া একটা আলাদা অর্থ ছিল। কিছুক্ষণ আগে তোমাদের বললাম না, হাঁটা বাপুর কাছে কত গুরুত্বপূর্ণ ছিল। কত বড় বড় রাজনৈতিক নেতা বাপুর সাথে হেঁটেছেন। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, বিগত ভারতের ইতিহাসে আমরা বাপুর সাথে অনেক চড়াই উদ্রাই ও সমতলে হেঁটেছি। রাফ অ্যান্ড স্মুথ কথাটার অর্থ হচ্ছে কখনো উঁচুতে হেঁটেছেন উনি বাপুর সাথে, আবার কখনো সমতলে হেঁটেছেন উনি বাপুর সাথে, সেটাই ওনার মনে পড়ছে। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান, আমরা এ বিষয়টা এখনো মেনে নিতে পারিনি যে মানুষটি কি আছে তারপর, হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, যে মানুষটি আমাদেরকে অনেক কঠিন পথে নেতৃত্ব দিয়ে আগিয়ে নিয়ে গেছেন, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, তিনি আর কখনো আমাদের সঙ্গে হেঁটে যাবেন না। বাপুজ স্লাইট ফিগার হ্যাড ওয়াকড, বাপুর যে পাতলা শরীরটি সেটা হেঁটে আগিয়ে চলতো। স্টাফ ইন হ্যান্ড, স্টাফ কথাটার অর্থ হলো লাঠি, তার হাতে একটি লাঠি থাকতো। ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, তিনি সারা ভারতের বৃহত্তর একটি অংশে হেঁটে গেছেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হেঁটে যাওয়া হলো ধীরে ধীরে উন্নতি। এই কথাটা কেন বলেছেন, এখানটা থেকে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, একটু আন্ডারলাইন করবে তোমরা। তার উত্তরটা লেখিকা পরের সেন্টেন্সেই দিয়েছেন। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে যে সমস্ত জিনিসগুলি আছে সেগুলি সম্পর্কে পরিষ্কারভাবে দেখা এবং চিন্তা ভাবনা করা একমাত্র যায় শুধুমাত্র হাঁটার ফলে। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন ডিস্ট্যান্স, একটা ছোট্ট পতঙ্গ থেকে দিগন্ত রেখা পর্যন্ত হাঁটতে হাঁটতে দেখা যায়। প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করা যায়। তুমি যদি বাইক নিয়ে হুশ করে পেরিয়ে যাও বা 4 হুইলারে চারদিক
ঢাকা রেখে পেরিয়ে যাও, তুমি কি একটা পতঙ্গকে দেখতে পাবে? পাবে না। দূরের দিগন্ত রেখাও দেখতে পাবে না, বা দেখতে পেলেও সেটাকে উপভোগ করতে পারবে না। তাহলে হাঁটাটা হচ্ছে এমন জিনিস যার ফলে তুমি তোমার চারপাশের থেকে শুরু করে দিগন্ত রেখা পর্যন্ত সুন্দরভাবে দেখতে পাবে। এটাই লেখিকা বলেছেন। Moreover, to walk was often the only way open to the average Indian. বেশিরভাগ ভারতবাসীর কাছেই হাঁটা ছিল একমাত্র পথ। সে সময় ইংরেজ শাসনের সময় অধিকাংশ ভারতবাসী ছিল গরিব, খেতে পেত না। তারা যানবাহনের কথা ভাববে কি করে? অধিকাংশ সময় দুর্ভিক্ষে কেটেছে, কিন্তু তারা হাঁটতে পারবে। তাদের যানবাহন নেই, মনে জোর আছে। তাদের অর্থ নেই, বাপুর প্রতি ভালোবাসা আছে। তাদের শিক্ষা নেই, বাপুর আদেশের প্রতি আবেগ আছে। তাই বাপুর এক ডাকে তারা হেঁটে বেরিয়ে পড়তো। তাদের একবেলা পেটে ভাত না জুটলেও বাপুর ডাকে বেরিয়ে পড়তো এবং হেঁটে হেঁটে বিভিন্ন আন্দোলনে তারা নেতৃত্ব দিত। It required no vehicle except his own body and cost him nothing but his energy. তাহলে হাঁটতে গেলে কি প্রয়োজন? কোনো গাড়ির প্রয়োজন নেই। নো ভেহিকল, শুধু কি চাই? except his own body and cost him nothing but energy. এবং নিজের শরীরের শক্তি ছাড়া আর কিচ্ছু খরচা হয় না। কি হাঁটতে গেলে পয়সা খরচা হয়? এখন তো ডাক্তারেরাই বলেন মর্নিং ওয়াক করার জন্য, ইভিনিং ওয়াক করার জন্য। তাহলে কি আমাদের শরীরের কিছুটা ক্যালোরি খরচা হয় এবং আমরা ফিট থাকি। তাহলে হাঁটাটা শরীরের পক্ষেও উপকার, মানসিকভাবেও উপকার। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনীয়তাটা বুঝতে পেরেছিলেন। অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমনপ্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু এ জয়ফুল এফোর্ট। এবং এই হাঁটাটাকে তিনি খুব গভীরভাবে নিয়েছিলেন এবং এটাকে এত সাধারণ করে তুলেছিলেন যে সাধারণ মানুষের মধ্যে এটা একটা আনন্দদায়ক প্রচেষ্টা হয়ে উঠেছিল। যে জিনিসটা তোমার কষ্ট লাগে, দুঃখ লাগে, সেটা তুমি মনের আনন্দে করতে পারবে না। কিন্তু যে জিনিসটা তোমার আনন্দ লাগে, সেটা যত কঠিনই হোক, তুমি কিন্তু সেটাকে করতে পারবে। এবং বাপু সেই কঠিন কাজটাকে সহজ করে তুলেছিলেন সমগ্র ভারতবাসীর মধ্যে। এবার আমরা এক্সারসাইজগুলো করব, ইউনিট 1 এবং ইউনিট 2। দেখো ছাত্রছাত্রীরা, ইউনিট 1-এর কম্প্রিহেনশন এক্সারসাইজের উত্তরগুলি আমি করে দিয়েছি। 1 নম্বরে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এগুলো আমি এক লাইনেই উত্তর লিখে দিয়েছি। 1-এর এ, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, অবশ্যই হবে বিড়লা হাউস। বিয়েরটি দেখো, দ্য অথর কেম টু নো অফ গান্ধীজিস ডেথ বাই এ, অবশ্যই এ টেলিফোন কল। সি, হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ, ওয়ান অবশ্যই হবে হুইম্পার্স। এবার 2-এর দাগে আছে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমি চার্টটি বানিয়ে উত্তর করে দিয়েছি। ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেড, 30th January 1948। বিয়ের দাগেরটি আছে দেখো, প্লেস হোয়ার গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট, at Birla House। সেটি আছে ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। এবার আছে ট্রু ফলস। বলা আছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। আমি একটু শর্ট ফর্মে লিখে দিয়েছি। 3-এর এটি আছে দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, নিশ্চয়ই মর্নিংয়ে নয়, ইভিনিংয়ে, ফলস হবে। এবং সাপোর্টিং সেন্টেন্সটি জায়গার অভাবে আমি ডট ডট দিয়ে লিখে দিয়েছি, তোমরা বই থেকে পুরোপুরি লিখবে। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, ইভিনিং ডট ডট দিয়ে আর্জেন্ট টেলিফোন লিখেছি। বিয়েরটি আছে দেখো,
পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস। অবশ্যই লোকেরা জোর করে বিড়লা হাউসে ঢোকার চেষ্টা করছিল। ট্রু। দে জাস্টল্ড ডট ডট দিয়েছি টু ব্রেক ইনটু দ্য হাউস। এটিও তোমরা টেক্সটটি থেকে পেয়ে যাবে এবং তোমরা যখন লিখবে পুরো বাক্যটি ডট ডট দেবে না। শেয়ারটি দেখো, দ্য নিউজ অফ গান্ধীজিস ডেথ ডিড নট শক দ্য পিপল। এটা ভুল কথা, ফলস। মানুষজন শক হয়েছিল। হোয়েন ওয়ান ইজ ডট ডট ওয়ান্স ডেথ, এই বাক্যটিও তোমরা টেক্সটে পেয়ে যাবে এবং ফুল সেন্টেন্সটি লিখ। 4 দাগে আছে এমসিকিউ টাইপ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। গান্ধীজিস ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস, তিনেরটি হবে ওয়ান ডে আফটার হিজ ডেথ। বিয়েরটি আছে পদ্মজা ওয়াজ মিসেস নাইডুস, চারেরটি হবে ডটার। শেরটি আছে হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ অর অ্যান স্টাফ হবে। পাঁচেরটি আছে দেখো, আমি প্রশ্নটি লিখিনি, বলা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট, যেটি অ্যান্সার সেখানটা আমি আন্ডারলাইন করে দিয়েছি। বিয়েরটি দ্য অথর ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, এখানেও উইথ থেকে আন্ডারলাইন আছে। সি টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, এটিও টু থেকে প্রোগ্রেস পর্যন্ত। ছয়টি দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। স্টেটমেন্ট ও রিজন দেওয়া আছে, মানে স্টেটমেন্ট মানে একটি বাক্য দেওয়া আছে, সেই বাক্যটির কারণটি তোমাদেরকে লিখতে হবে। এরটি দেখো, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, রিজন হবে বিকজ দেয়ার ওয়াজ থিক ক্রাউড। বিয়েরটি আছে পদ্মজা ডিক্লেয়ার্ড দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারাল প্রসেশন, এর রিজনটি হবে ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দ্যাট দে শুড বি ওয়াকিং উইথ বাপু। সিয়েরটি দেখো, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু এভারেজ ইন্ডিয়ান, এর রিজনটি হবে বিকজ ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট এনার্জি। তাহলে ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা ভিডিওটি পুরোটা দেখবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।